আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি কথা নাহিয়ান। দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের আলোচিত ঘটনা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে আজও এমনই কিছু আলোচিত বিষয়বস্তু আছে আলোচনার জন্য। আমাদের সাথে আজ উপস্থিত আছেন স্টুডিওতে দুজন অতিথি। সাথে আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমাদের সাথে আছেন বাসুদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। দেখুন, আজ আলোচনা করতে গেলেই প্রথমেই আমরা জানি আলোচিত বিষয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর, যেটি নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছেও। ওনার প্রথম রাষ্ট্রীয় সফরে কেন মালয়েশিয়া এবং চীনকে বেছে নিলেন রাদার দেন ভারত? আমরা যেটা দেখে থাকি বিগত সময় যে প্রথম সফরটা ভারত দিয়ে শুরু হয় বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ দিয়ে। এই মালয়েশিয়া এবং চীনকে বেছে নেওয়া সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের ক্ষেত্রে কি কোনো বার্তা দেয়? আমি যদি প্রথমেই রতন ভাইয়ের কাছে আসি। অবশ্যই প্রায়োরিটি সিলেকশনটার পিছনে অনেক কিছু থাকে, রাজনীতি থাকে, অর্থনীতি থাকে, ভূ রাজনৈতিক বিষয় থাকে এবং কখনো কখনো কিছু মনস্তাত্ত্বিক বিষয়ও থাকে। যেমন ধরুন, বাংলাদেশকে যারা প্রথম স্বীকৃতি দিয়েছিলেন সেরকম একটা দেশ ভুটানও আমন্ত্রণ জানিয়েছিল, আবার ভারত আমন্ত্রণ জানিয়েছিল, চীনও আগ্রহ প্রকাশ করেছিল। বিশ্ব রাজনীতিতে চীনের ভূমিকাটা এখন অনস্বীকার্য। সাম্প্রতিক সময় আমরা দেখেছি পুতিনের মতন রাষ্ট্রনায়কও সেখানে যাচ্ছেন, ট্রাম্পও সেখানে যাচ্ছেন। ট্রাম্প। তো বাংলাদেশ কি করবে যদি ভারতের আমন্ত্রণে প্রথমে সাড়া দেয়? তার প্রতিক্রিয়াটা কি হতে পারে? চীনের আমন্ত্রণে প্রথমে সাড়া দিলে তার প্রতিক্রিয়াটা কি হতে পারে? বাংলাদেশের পররাষ্ট্রনীতির সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনাগুলিও খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। যদিও আমাদের পররাষ্ট্রনীতিতে এটা বলা হয়েছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়, কিন্তু একটা মনস্তাত্ত্বিক বিরোধ আমাদের প্রতিবেশীর সঙ্গে সবসময় লেগেই থাকে। যদিও আমরা এটা জানি যে সব পাল্টানো গেলেও প্রতিবেশী পাল্টানো যায় না, কিন্তু আমাদের প্রতিবেশীর সঙ্গে প্রতিনিয়ত যেন আমরা কলহে লিপ্ত থাকার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সে কারণে আমার মনে হয় যে একটা সেফ স্টার্ট করবার জন্য, শুধু সেফ না, সেফ অ্যান্ড ডিগনিফাইড স্টার্ট করবার জন্য। সেফ স্টার্ট কেন বলছেন? ভারতে গেলে প্রতিক্রিয়াটা কি হতে পারে, আবার চীনে গেলে প্রতিক্রিয়াটা কি হতে পারে, সেজন্য প্রথমটা শুরু করতে চেয়েছেন মালয়েশিয়ার সঙ্গে, যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের নানাবিধ সম্পর্ক এবং জটিলতা আছে। সম্পর্ক আছে এই অর্থে যে অর্থনৈতিক সম্পর্কের মধ্যে আমরা শ্রমবাজার আছে। মালয়েশিয়া থেকে আমরা তেল আমদানি করি, খাবারের তেল, ভোজ্য তেল, পাম অয়েল যেটা। মালয়েশিয়াতে আমাদের শ্রমিক রপ্তানি করি, প্রায় 10 লক্ষের উপর শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে এবং আনডকুমেন্টেড ওয়ার্কার আছে এটার সংখ্যাও 5-6 লক্ষ। যারা নির্দিষ্ট সময়ের জন্য গিয়েছিলেন তারপরে তারা ফিরে আসেননি বলে আনডকুমেন্টেড হয়ে আছেন ওখানে। এটা একটা জটিলতা। 2 নম্বর হচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারটা আমাদের বাংলাদেশের সঙ্গে একটা মিশ্র প্রতিক্রিয়ার শ্রমবাজার। 2016 সালের দিকে বাজার বন্ধ হলো, আবার 2018-তে চালু হলো, আবার বন্ধ হলো, আবার 2024-এ চালু হলো, আবার বন্ধ হয়ে গেল। এরকম বারবার বাজার খোলে এবং বাজার বন্ধ হয়ে যায়। এবং একটা সিন্ডিকেট মালয়েশিয়ার যারা শ্রমিক নিয়োগ করে এবং বাংলাদেশ থেকে যারা শ্রমিক পাঠায়, তাদের এমন একটা সিন্ডিকেট আছে যে যেখানে সরকারি হিসাবে একসময় বলা হয়েছিল যে 69,000 টাকা লাগবে মালয়েশিয়ার শ্রমিক যেতে, সেখানে 3 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা লাগবে। অন্তর্বর্তীকালীন সময়ের সরকার এসে এটাকে বাড়িয়ে 69,000 থেকে এক ধাক্কায় বাড়িয়ে 1,70,000 টাকা করলেন। তারপরেও দেখা গেল যে মালয়েশিয়ার শ্রমবাজারটা খুলল না। একদিকে আমাদের শ্রমিকদের খরচ বেশি, আর ওখানে যে বেতনটা তারা পান সেই বেতনে 17 মাস 18 মাস লেগে যায় শুধু খরচটা তুলতে। ফলে 2 বছরের কন্ট্রাক্টে যখন খরচটা উঠে আসে না, তখন এই শ্রমিকরা ওখানে থেকে যায়। থেকে গেলে সে তখন আনডকুমেন্টেড হয়ে যায়। এইটা একটা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ার সঙ্গে আমাদের এই জটিলতাটা চলছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের সেই শ্রমবাজারের পরে বৃহত্তম শ্রমবাজার কিন্তু আমাদের মালয়েশিয়া। এটা হওয়ার কথা ছিল, কিন্তু এই জটিলতার কারণে আমাদের এখান থেকে আমরা খুব ভালো সুফলটা পেতে পারছি। এই যে সফরের কারণে কি জটিলতা থেকে বের হয়ে আসার 3টা ঘটনা এখানে হতে পারে। মালয়েশিয়া আমাদের কৃষিভিত্তিক শ্রম, যেমন পাম বাগানে যারা কাজ করে তাদের একটা ব্যাপার আছে, কনস্ট্রাকশন ওয়ার্ক যারা কাজ করে, সার্ভিস সেক্টরে যারা কাজ করে, এই 3টা বিষয় আছে। সেখানে দক্ষ শ্রমিক যাওয়ার একটা ব্যাপার থাকতে পারে, আর একটা হলো অদক্ষ কৃষিকাজের সঙ্গে যুক্ত বা কনস্ট্রাকশন ওয়ার্কের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের একটা ব্যাপার আছে। 2 নম্বর হচ্ছে যারা ওখানে আনডকুমেন্টেড হয়ে আছে, খুবই মিজারেবল কন্ডিশনে আছে, দুর্দশার মধ্যে আছে, তাদেরকে কিভাবে বৈধ পথে আবার দেশে ফিরিয়ে আনা যায় অথবা ওখানে কাজে লাগানো যায়, সেটা একটা বিষয় আছে। আর একটা বিষয়, বাংলাদেশে আমরা জানি যে 20 লক্ষ টন আমাদের ভোজ্য তেলের চাহিদা।
এর একটা বড় অংশ কিন্তু আমাদের পাম অয়েল দিয়ে মেটে। তাহলে মালয়েশিয়া হচ্ছে পৃথিবীতে অন্যতম বৃহত্তম পাম অয়েল পাঠানোর দেশ, ফলে সেইটা আমাদের সঙ্গে বাণিজ্যটা কেমন হবে। তারপরে যেটা হচ্ছে যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের টেকনোলজিক্যাল ট্রান্সফারটা কীরকম হতে পারে। খেয়াল করে দেখুন, 1974 সালে একই সময়ে বাংলাদেশের পেট্রোবাংলা এবং মালয়েশিয়াতে পেট্রোনাস দুইটাই প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের পেট্রোবাংলা এবং বাপেক্স তারা ধুঁকছে, ঠিকমতো নিজের দেশেই তেল গ্যাস অনুসন্ধান করতে পারছে না। আর মালয়েশিয়ার পেট্রোনাস তারা 29টা দেশে তারা তেল গ্যাস এগুলো অনুসন্ধান করে। ফলে তাদের সঙ্গে আমাদের টেকনোলজি ট্রান্সফারের ব্যাপারটাও হতে পারে কি। আর একটা বিষয় হলো যে মালয়েশিয়ার কাছ থেকে একটা জিনিস শেখার আছে, কিভাবে একটা মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি এথনিক, মাল্টি রিলিজিয়াস কান্ট্রি তারা কিভাবে একটা সমন্বয় সাধন করে। মালয়েশিয়াটা 60% উপরে মুসলিম, তার বাইরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব মিলিয়ে তারা একটা কমিউনাল হারমোনি কীভাবে মেনটেন করে। দুই, ওখানে মালয় এবং চাইনিজ তাদের মধ্যে কীরকমভাবে তারা হারমোনিটা মেনটেন করে। ফলে সেটাও একটু দেখা যে একটা দেশের ডেভেলপমেন্ট ঘটাতে গেলে শুধুমাত্র অর্থনৈতিক বিকাশ ঘটলে হবে না, এই বিকাশটা এরকম হতে হবে যাতে মানুষের একটা সর্বাঙ্গীন বিকাশ হয়, মানুষ যেন বুঝতে পারে যে তার সমস্ত দিক থেকে তাদের একটা অগ্রগতি হচ্ছে। তো সেই জায়গাগুলোতে মালয়েশিয়ার কাছে একটা শিক্ষার আছে। আর একটা বিষয় যেটা হতে পারে যে আমরা রোহিঙ্গা নিয়ে যে সমস্যার মধ্যে আছি, বাংলাদেশে 12 লক্ষের উপরে যে রোহিঙ্গা শরণার্থী এখন আছে, মালয়েশিয়াতে প্রায় কিন্তু 1,26,000-এর মতো আছে। মালয়েশিয়া এই রোহিঙ্গাদেরকে কিভাবে হ্যান্ডেল করবে? মালয়েশিয়া দেশটা বাংলাদেশের চেয়ে অনেক বড়। আমাদের যেমন 1,47,000 বর্গ কিলোমিটারের দেশ, মালয়েশিয়া 3,30,000 বর্গ কিলোমিটারের দেশ। আমাদের জনসংখ্যা 18 কোটি, মালয়েশিয়ার জনসংখ্যা 3.5 কোটি। ফলে মালয়েশিয়া চাইলে আমাদের চেয়ে 6 ভাগের 1 ভাগ প্রায়। তো মালয়েশিয়া চাইলে এই রোহিঙ্গা ইস্যুটা কিভাবে হ্যান্ডেল করতে পারে, সেক্ষেত্রে মালয়েশিয়া আমাদেরকে আমি রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনার কাছে আবার আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে একটু শুনতে চাই, যেমনটি বলছিলেন জনাব রতন, যে একটি আনডকুমেন্টেড বিষয় আছে, জটিলতা আমরা অনেকদিন ধরে দেখছি। যে সফরের ফলে এই জটিলতা নিরসনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা আপনার কাছে মনে হয় যে আমরা পেয়েছি বা পেতে যাচ্ছি? দেখেন, আপনাকে ধন্যবাদ, রতন ভাইকে ধন্যবাদ, দর্শক শ্রোতা। দেখেন, আমরা এমন একটা আমাদের ভূখণ্ড, আমরা ভূ রাজনীতির জায়গায় আমরা কিন্তু, যাই হোক, ভূ রাজনীতির চক্করে আমরা পড়েছি, এতে কোনো সন্দেহ নেই। এখন ধরেন আমাদের ইউনূস সরকার আপনার আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে এবং বাণিজ্য চুক্তিতে এত শর্ত দেওয়া আছে, সেখানে চীন থেকে বা অন্য দেশ থেকে কোনো হেল্প নিতে চাইলেই আপনার মার্কিনের হেল্প লাগে, এরকম একটা অবস্থা। সেই ক্ষেত্রে তো আমরা তো এখন ধরেন আমাদের দেশে বলেন, বাজার বলেন, বাণিজ্য বলেন, পৃথিবীর এমনকি মার্কিনের সাথেও কিন্তু, আমেরিকার সাথেও কিন্তু আপনার চীনেরই বাণিজ্য বেশি অনুপাতে। তো আমাদের বাণিজ্য বৈষম্য যদি বলেন, চীনের সাথে অনেক বেশি, অনেক দেশের সাথেই বেশি। তো আমাদের তো চীনে বিনিয়োগ আছে, চীনে সহযোগিতা আছে। এখন ধরেন ভারতের সাথে আমাদের টানাপোড়েন চলছে। দি হিন্দু একটা স্টোরি লিখেছে যে সেখানে ভারতকে পরামর্শ দিয়েছে, ধরেন আমাদের তিস্তা গঙ্গা চুক্তি দরকার, সেগুলো এই পুশিনের নামে যা করা হচ্ছে, সেখানে ভারত বাংলাদেশ প্রোটোকল স্বাক্ষর করা আছে, জাতিসংঘের মানবাধিকার সনদে অনুস্বাক্ষরকারী বাংলাদেশ, ভারত, সেই আইন মেনে পুশিন করা হোক। যদি কেউ অনুপ্রবেশ করে থাকে আইন মেনে করা হোক, সেটা তো মানছে না। এরপরে ধরেন ভারত আইন যে মানছে না, এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা তো নেওয়া হচ্ছে? ব্যবস্থা কি আন্তর্জাতিক জাতিসংঘে যেতে পারে, এটা দীর্ঘস্থায়ী ব্যাপার। কিন্তু এখন তো পুশিন তো চলতেছে। আজকেও তো আমি একটা আমি শুভেন্দু অধিকারীর ভয়েস শুনলাম, সে তো বলতেছে যে আমাদের নাকি ওই নোয়াখালী কেটে দিয়ে আমাদের চিটাগাং বিভাগ আলাদা করে ফেলবে, ওখান থেকে রংপুর বিভাগ আলাদা করে ফেলবে বলছে। ওখানে যত হিন্দু আছে সব ঢুকাই দিবে, এখানে মুসলমান যা আছে ঢুকাই দিবে, বাংলাভাষী মুসলমান, এবং হিন্দুগুলো লয়ে যাব, এরকম একটা বলতেছে। কিন্তু ভারতেও আপনি দেখেন, হিন্দু যে রিপোর্ট লিখেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য, যে আমরা প্রতিবেশী হিসাবে আমাদের সাথে সুসম্পর্ক থাকা উচিত। কারণ ভারতকেও আমাদের দরকার, ভারতও আমাদের দরকার। বিশ্বায়নের যুগে কেউ ছোট না। এখন এই দক্ষিণ এশিয়ার ভারতের সাথে কোনো দেশের সাথে সম্পর্ক নেই, এমনকি মালদ্বীপ থেকেও কিন্তু হাত গুটিয়ে আসছে। সুতরাং আমাদেরকে ছোট ভাবে ভারত, আমাদের এখন এও হতে পারে, ধরেন এই যে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি যা করতেছে
যে রকম কথাবার্তা বলতেছে তাতে দুটো হতে পারে। একটা হতে পারে যে শেখ হাসিনা প্রায় গোটা 30 চুক্তি সমঝোতা স্বাক্ষর করে গেছে এবং আপনার ট্রানজিটের নামে আপনার করিডোরও দিয়ে গেছে লাস্টে। এখন যাতে এগুলো বাতিল না করতে পারে, বাংলাদেশ বাতিল না করে, এই জন্য চাপে রাখা, এই জন্য পুশিন খেলা খেলতেছে। আবার এও হতে পারে যে যে আসলেই তাদের এই যে যেমন ভারত কার্ডার, তিনি একজন নিরাপত্তা বিশেষজ্ঞ এবং থিঙ্ক ট্যাঙ্ক, তিনি লিখেছেন এবং ভারত সরকারকে পরামর্শ দিয়েছেন। ভারত সরকার যদিও বলেছে তার মত আমাদের মত না, তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যেমন লুজিয়ানাকে কিনে নিয়েছিল বাণিজ্য বাড়ানোর জন্যে, তেমনি রংপুর বিভাগ যেহেতু চিকেন নেক 20 থেকে 22 কিলোমিটার প্রস্থ, সুতরাং যদি চীন বা কোনো শত্রুপক্ষ যদি আক্রমণ করে বন্ধ করে দেয় তাহলে আমাদের 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং আমাদের এই চিকেন নেক 150 কিলোমিটার বানানোর দরকার, তার জন্য রংপুর বিভাগকে কিনে নেওয়া উচিত $20 মিলিয়ন দিয়ে। তাও বলছে যদি, তারপরে বলছে যে যদি বাংলাদেশ তাতে রাজি না হয় তাহলে তিনি সামরিক শক্তি ব্যবহার করার কথা বলেছেন। বলেন তো দেখি এটা কি সম্পর্ক রাখার কথা? তা আমি সেদিক থেকে দি হিন্দু যে রিপোর্ট করেছে তাতে আমাদের কাছে যেটা সে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় যে সব বাধা তৈরি হয়েছিল সবগুলোই এখনো বহাল। ধরেন ভিসা নর্মাল হয় নাই, আপনার ধরেন বাণিজ্য নর্মাল হয় নাই, যা কিছু এখনো ধরেন আমাদের দেশে যখন অন্তর্বর্তী ডক্টর ইউনূসের সময় যেসব ধরেন চিকিৎসার জন্য যেতে পারে না, ব্যবসার জন্য যেতে পারে না, পড়াশোনার জন্য যেতে পারে না, এখন বাঙালিরা কিন্তু মালয়েশিয়া যায়, আপনার থাইল্যান্ডে যায়, এখন চীনে যায়। মালয়েশিয়ার সাথে যে জটিলতা, এটা নিরসনের আসলে না, এটা নিরসন করা কঠিন, এই জন্য এর ভিতর দিয়ে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। এই সফরে কি এটার কোনো ইঙ্গিত পাচ্ছেন? আচ্ছা, এটা হয়তো উনি কিভাবে গেছে তা জানি না। এখন ভারতের সাথেও আমাদের সম্পর্ক ভালো না, টানাপোড়েন যাচ্ছে, এবং যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ফেলছে এখানে কিছু আমরা বন্দী হয়ে গেছি। ইউনূস সময় ইলেকশনের 3 দিন আগে সে প্রস্তাব করে গেছে। এখন যদি সরাসরি চীনের কাছে যায় তাহলে ভারত যদি নিষেধাজ্ঞা দিয়ে দেয় অনেক কিছুতে যুক্তরাষ্ট্র, তাহলে তো সমস্যা। এই জন্য থার্ড কান্ট্রি চলে গেছে মালয়েশিয়াতে। আর মালয়েশিয়া তো আমাদের জন্য সে পরাশক্তি না হতে পারে, মালয়েশিয়া তো আমাদের কাছে খুবই প্রয়োজনীয়। মালয়েশিয়া যেমন রতন ভাই অনেকগুলো সেক্টর বললো, হ্যাঁ, এর বাইরেও তো আছে। ধরেন রোহিঙ্গাটা ধরেন, এই যে চিকিৎসা আছে, ব্যবসা আছে, 11 লক্ষ ছাত্র পড়াশোনা করে এবং ওখানে চিকিৎসা নেয়। তো এরকম মালয়েশিয়াতেও আমাদের, তারপরে তাদের চীন থেকে সোলার এনার্জি আনছে, সে অভিজ্ঞতা নিতে পারি আমরা, তাদের সাথে ব্যবসা বাণিজ্যও করতে পারি। এটাও বলছে যে ফ্রি ব্যবসা ট্রেড, বেশ আলোচনা হয়েছে, কিন্তু চুক্তি এখনো হয় নাই। হয়তো চুক্তি এগুলো এখন আমার ধারণা যে যেসব আলোচনাগুলো এসছে সেই সব আলোচনাগুলো হয়তো গোপন রাখছে, একটা ডিক্লারেশন যখন হয় তখন হবে। এখন ওখান থেকে ধরেন অলরেডি বেইজিং চলে গেছে। এখন বেইজিংয়ের ধরেন চীনের কৌশল কিন্তু আলাদা, তারা কৌশলী আচরণ করতে পারে। ধরেন তারা আমাদের আগেই তিস্তা ব্যারেজ করার ইচ্ছা প্রকাশ করেছে, আমাদের পদ্মা ব্যারেজ করার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আমাদের ধরেন আরিচা থেকে আপনার ওয়াই টাইপের একটা ব্রিজ বানানোর পরিকল্পনা আছে, এছাড়া তো বহু মহাপরিকল্পনা আছে। এগুলো চীন ইচ্ছা করলে বিভিন্নভাবে হেল্প করতে পারে, তাই না? তা আমরা তো হেল্প নেব, হয়তো রিস্ক আছে, দেখা যাক কি দাঁড়ায়, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আমরা তো চীনের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারবো না, ভারতের সাথেও ঘোষণা করতে পারবো না। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা আমাদের যে ছিল পররাষ্ট্রনীতি, এখনকার যুগে এটা আসলে অসম্ভব যে সবার সাথে মিত্রতা, কারোর সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব না, এটা সম্ভব না। কারণ এখন বাইপোলার, মানে 2 ভাগে বিশ্ব ভাগ হয়েছে। আগে দেখছি 60-তে সমাজতান্ত্রিক দেশ আর ধনতান্ত্রিক দেশ। এখন কিন্তু আপনার পরাশক্তি নির্ভর হয়ে গেছে। পরাশক্তি, বিশেষ করে আমি বলবো চীনের সাথে দ্বন্দ্বটা ইন্দো প্যাসিফিক এরিয়াতে আগামী দিনে বলা হয়েছে আমেরিকাই
রিসার্চ করেছে, 22 সালে রিসার্চ করছে যে এইটাই হবে আগামী দিনে পৃথিবীর ভরকেন্দ্র, অর্থাৎ সেখানে আয় বেশি হবে, ভূখণ্ড 25%, 60% জিডিপি হবে, মানুষ বসবাস করে, সুতরাং ওখানে নিয়ন্ত্রণ দিতে চায়। সুতরাং খেলাটা কিন্তু শুধু বাণিজ্য চুক্তির ভিতরে না, আরও ভবিষ্যতে আছে। সুতরাং আমাদেরকে তো এগিয়ে যেতেই হবে, কিছু করার নাই, কিছু করার নাই। আমি তো আশা করি যে ভারত চীনের হেল্প, আমরা পজিটিভ হেল্প পাবো এবং এটা আমাদের গ্রহণ করা দরকার। চীন কিন্তু আমাদের বড় বাণিজ্যিক একটি অংশীদার, এবং এই প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ কি চীন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা বাণিজ্য ঘাটতি কমানোর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপের দিকে আগাচ্ছে বা আগাতে পারবে কিনা? আমি যদি রতন ভাইয়ের কাছে আসি, কি মনে হয়? বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য সবচেয়ে বেশি, প্রায় $20 বিলিয়ন মতো। তারপরে আছে ভারতের $14 বিলিয়ন মতো, এরপর হচ্ছে আমেরিকা, সে $7 বিলিয়ন। যদি বাণিজ্যিক সহায়তার প্রশ্ন বলি, তাহলে চীনের সঙ্গে আমাদের সবচেয়ে বেশি বড় বাণিজ্য। এমন কোনো আমাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য জিনিস নাই যা চীন থেকে আসে না। আমাদের সামরিক জিনিস, সেটাও চীন থেকে আসে। এমনকি আমাদের টেকনোলজিক্যাল যে এক্সপার্ট যেগুলো, তারাও চীন থেকে আসে, যেটা আমাদের পদ্মা সেতু তৈরি করেছে চীনের টেকনোলজিতে। কর্ণফুলী নদীর নিচের টানেল, সেটাও চীনের। পায়রা বিদ্যুৎ, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প চীনের। ওই আপনার বড়পুকুরিয়া, সেটাও চীনের। ফলে চীনের সঙ্গে আমাদের নানামুখী সম্পর্কে আমরা জড়িয়ে আছি। আর একটা বিষয় হলো, চীন একটা বিরাট উদ্বৃত্তের দেশ। কোন দিক থেকে উদ্বৃত্ত? যারা গোটা পৃথিবীর টেকনোলজিক্যাল হাব হয়েছে যেমন চীন, ঠিক তেমনি সস্তা শ্রমশক্তি, দক্ষ শ্রমশক্তি কাজে লাগিয়ে চীন একটা হিউজ সারপ্লাস ক্রিয়েট করেছে। সে এখন চাচ্ছে তার এটাকে বিনিয়োগটাকে বাড়াতে। কোথায় বিনিয়োগ করবে, কেমন করে বিনিয়োগ করবে, এবং এই যে বিপুল তার উৎপাদন, এই উৎপাদনের জন্য তার বিপুল পরিমাণ জ্বালানি লাগে। এই কারণে চীন এখন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি জ্বালানি ভোক্তার দেশে রূপান্তরিত হয়েছে। যে কারণে পাশে আমাদের পাশে মায়ানমার যে এখন বিপুল সম্ভাবনা আছে তার গ্যাসের, জ্বালানি, এটা চীনের সহযোগিতা, চীন ওখান থেকে নিতে চায়। আবার চীন আর একটা জিনিস করতে চায়, তার বাণিজ্যটাকে সহায়তা করবার জন্য বেল্ট রোড ইনিশিয়েটিভ, এটা সে তৈরি করতে চায়। এগুলো করতে গিয়ে সে যখন FTA, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এটার জায়গায় আসতে চায়। তো ফলে চীনের এই চাওয়াটা আমরা বুঝি। আবার গোটা পৃথিবীতে যদি একটা বড় বাজার ধরি, 140 কোটি মানুষ, তাদের যদি একটা পারচেজিং অ্যাবিলিটি 80 কোটি মানুষেরও থাকে, তাহলে গোটা ইউরোপের বাজারের চেয়ে তো চীনের বাজারটা বড়। আবার পাশেই আছে ভারতে যদি 130 কোটি মানুষ ধরি, ভারতে 130 কোটি মানুষের মধ্যে যদি ধরুন মধ্যবিত্তরা, তাদের বাইং ক্যাপাসিটি ভালো, এটার সংখ্যা যদি 40 কোটিও হয়, তো 40 কোটি বাজার, এটাও কিন্তু একেবারে কম না। দ্বিতীয় যে বিষয়টা আছে, যে ভারত তার একটা দক্ষতা আছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, সেটা হলো ইংরেজিতে দক্ষতার কারণে দেখবেন যত আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তার দ্বিতীয় তৃতীয় প্রধানরা সব ভারতীয়। চীনের এখানে একটা সমস্যা আছে, ম্যান্ডারিন ভাষা হওয়ার কারণে তার সমস্ত কিছুকে চাইনিজ ভাষাতেই রূপান্তরিত করতে হয়। এখন তারাও ইংরেজি শিখছে। ফলে চীন এবং ভারতের যে কম্পিটিশান, এই কম্পিটিশানে দেখুন, ভারত স্বাধীন হলো 47-এ, চীন হলো 49-এ। কিন্তু চীন কত দ্রুত এগিয়ে গেল, কারণ তার প্রথম দিকে তার সমাজতান্ত্রিক অবকাঠামোতে তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার মানে বিনিয়োগ এবং তার জনগণের জীবনমান উন্নয়নের কাজগুলো যেরকম হয়েছিল, সেটা হয়েছে তার অর্থনীতির ভিত্তি। তার উপর এখন চীন বাণিজ্যের জায়গায় হাত বাড়িয়েছে। তো ফলে বাংলাদেশের দিকে চীনের নজরটা অনেক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। তারা মনে করে যদি মায়ানমারের সঙ্গে তার একটা সম্পর্ক, বঙ্গোপসাগরের উপরে তার যদি একটা নজর থাকে, এবং বঙ্গোপসাগর পরে যদি ভারত মহাসাগর হচ্ছে গোটা পৃথিবীর মানে বাণিজ্যের একটা প্রধান খাত। আমরা হরমুজ প্রণালী যেমন তেল প্রবাহের খাত, ভারত মহাসাগর হচ্ছে এরকম খাত। তার উপরে চীনের একটা কর্তৃত্ব করবার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার খুবই কাজে লাগবে। যদি ভারতের সঙ্গে তার বাণিজ্যিক কম্পিটিশন আছে, সামরিক কম্পিটিশন আছে, ভৌগোলিক তার বিরোধ আছে, আর সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ওই ধরনের বিরোধ নাই, বরঞ্চ বাংলাদেশ ভারতের যে অনেক সময় বিরোধাত্মক যে জায়গা, সেটাতে চীন একটা অ্যাডভান্টেজ পেতে পারে। এই নানা দিক থেকে চীনের সঙ্গে আমাদের মনস্তাত্ত্বিক একটা সম্পর্কের জায়গাও কিন্তু তৈরি হয়েছে, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক। আবার গোটা পৃথিবীর অর্থনীতিতে চীন এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়েছে যে ইউনিপোলার ওয়ার্ল্ড যেটা হয়েছিল আমেরিকা কেন্দ্রিক, এখন কিন্তু সেটা চীন, রাশিয়া, তারা মিলে যে ব্লকটা হচ্ছে, এবং এর মধ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে
ইরানের উপর মার্কিনী হামলা, ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যে সম্পর্কটা ডেভেলপ করেছিল, অথবা চীনের সঙ্গে ল্যাটিন আমেরিকার দেশগুলোর যে সম্পর্কটা ডেভেলপ করেছে, সব মিলিয়ে চীন কিন্তু বিশ্ব রাজনীতিতে এখন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে চীনকে মধ্যস্থতা মানতেও অনেকে আর আপত্তি করছেন না। সেই চীন বাংলাদেশের ব্যাপারে তার ইন্টারেস্ট থাকার মধ্যে অনেকগুলো বিষয় আছে। প্রধান বিষয় হচ্ছে ভারত, দ্বিতীয় বিষয় হচ্ছে বাংলাদেশের মার্কেট, তৃতীয়ত হচ্ছে আমাদের যে আন্তর্জাতিক নদীগুলো, আমাদের তো 54টা নদী ভারত থেকে এসছে, 54টা আন্তর্জাতিক নদী, তার মধ্যে 51টার উপরে ভারত কিন্তু বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, এর কয়েকটা বড় নদীর উৎস আবার কিন্তু চীন এবং নেপাল মিলে। যেমন ব্রহ্মপুত্রের কথা যদি বলি, তাহলে তিস্তা নদীকে কেন্দ্র করে আমাদের যদি পানি প্রকল্প হয়, সেই ক্ষেত্রে চীনের একটা দারুণ আগ্রহ আছে বিনিয়োগের ক্ষেত্রে। $1 বিলিয়ন বিনিয়োগের একটা ওখানে বিষয় আছে। যদিও টাকার অর্থে 1 বিলিয়ন খুব বড় কোনো ব্যাপার না, কিন্তু এইটাকে কেন্দ্র করে বাংলাদেশে তার উপস্থিতিটা ভারতের জন্য একটু উদ্বেগের ব্যাপার হবে। আচ্ছা, ফলে বাংলাদেশ আবার ধরুন অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, এই যে চীনের সাথে ভারতের যে ভূরাজনৈতিক দ্বন্দ্ব একটি, এটা তো আমরা দেখি। তো আপনার কাছে একটু শুনি আমি, এটা কি বাংলাদেশ সবসময় চায় একটা ভারসাম্যমূলক অবস্থায় থাকতে, আমরা দেখেছি। এবারের চীন সফরটা কি এই অনেকটা ভারসাম্যটা ওইদিকে টলে গেল একটু। অনেক সময় আমরা দেখেছি না, বাংলাদেশ এখন পূর্বমুখী কূটনীতি করছে। তার মানে যদি চীনের সঙ্গে এই ভারসাম্যমূলক একটু যদি হেলে পড়ে, এবং চীনকে যদি এই ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা প্রত্যাশা করতে পারে চীনের কাছে যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন, সেখানে চীন একটা ভূমিকা পালন করতে পারে কিনা। 2 নম্বর হচ্ছে মায়ানমার থেকে আমাদের জ্বালানিটা যদি আমরা আমদানি করতে পারি, তাহলে আমাদের ওই কুয়েত কাতার থেকে আমদানি করার চেয়ে সহজে এটা আসে কিনা। তৃতীয়ত হচ্ছে যে আমাদের অনেক কাঁচামাল আমরা চীন থেকে নিয়ে আসি। আমরা যে পৃথিবীতে প্রায় 150টার মতন দেশে ওষুধ এক্সপোর্ট করি, পরিমাণ যদিও কম, সবচেয়ে বড় এক্সপোর্ট করি কিন্তু আমরা মায়ানমারে। মায়ানমারের মোট ওষুধ চাহিদার 15% বাংলাদেশ থেকে তারা নেয়, এত টানাপোড়েনের পরেও। বিনিময়ে মায়ানমার আমাদেরকে কী দেয়? রোহিঙ্গা দেয় এবং ইয়াবা দেয়। মানে আমরা যদি এই বাণিজ্যটাকেও একটু ট্যাকেল করতে পারি, যে রোহিঙ্গা ইস্যুটা একটু যদি আমরা সেটেল করতে পারি, মায়ানমারের সঙ্গে সম্পর্কটা যদি উন্নত করতে পারি, তাহলে এই যে বাংলাদেশ একটা খুবই অস্বস্তিকর পরিবেশে পড়ে আছে। বাংলাদেশের 3 দিকে ভারতের 3টা রাজ্য, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, আবার ওইদিকে একটু মণিপুরের মতো আছে, আর সামনে আছে মায়ানমার। কারোর সঙ্গেই বাংলাদেশের যদি সম্পর্ক ভালো না হয়, তা বাংলাদেশের জন্য এটা একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। বাংলাদেশ কিন্তু একেবারে ছোট অর্থনীতির দেশ, নির্ভরশীল অর্থনীতির দেশ। একমাত্র আমাদের কর্মক্ষম একটা যুবশক্তি আছে, এটাই আমাদের সম্ভাবনা। কিন্তু যদি চারদিকে আমরা অবরুদ্ধ হয়ে থাকি এবং আমরা যদি বাগাড়ম্বর বেশি করি, তাহলে আমাদের কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। থাকা সত্ত্বেও আর কাজ করতে পারবো না। সেই ক্ষেত্রে চীনের সঙ্গে আমাদের রিলেশনটা হয়তো এই ভূ রাজনীতিতে একটা ব্যালেন্স করার ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। জনাব আজিজ, রতন ভাই যেমন বলছিলেন যে চীন বিনিয়োগ করতে চাবে, এটাই স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের সাথে চীনের 15 থেকে 17টি MOU অথবা চুক্তি স্বাক্ষরের একটি আলাপ হচ্ছে। সেখানে কি মনে হয়, বাংলাদেশের কি ঋণ নির্ভর দিকে যাওয়া উচিত, নাকি সরাসরি বিনিয়োগের চীনকে আগ্রহী করা উচিত? দুইভাবেই আসবে। যেমন অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাংক ক্ষেত্রে সংস্কারের জন্য একটা অ্যামাউন্ট লোন নিতে যাচ্ছে আমার ধারণা, এবং এগুলো হয়তো MOU এবং যে ডিক্লারেশন হবে এটা অর্থনীতির ক্ষেত্রে কি প্রভাব পড়বে না? লোনের দরকার পড়বে, কিছু করার নাই। লোন তো ধরেন এসব ক্ষেত্রে লোন তো ইন্টারেস্ট কম থাকবে, কারণ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর কাছে যে লোন নেওয়া হয়, এদের ইন্টারেস্ট কম থাকে, এবং এই জন্যই ওখানে যায়, লোন নিতে যাওয়া হয়। যেমন IMF থেকে সরকার লোন নিচ্ছে, ওই যে আগের যে IMF এর কাছে যে লোন ছিল শেখ হাসিনার সময়, থার্ড চুক্তি কিন্তু থার্ড ইনস্টলমেন্ট রিলিজ করে নাই, কারণ তারা মনে করেছে বাংলাদেশের লোন পে করার সক্ষমতা নেই, বলেই ফেলছে। তো যার ফলে এই অর্থনৈতিক সেক্টর সংস্কারের নামে আপনার $7 মিলিয়ন বোধহয় লোন চেয়েছে, এটা বোধহয় ছাড় পাবে আমার কাছে মনে হচ্ছে। এখন চীন যেটা হবে, চীনের কিছু আমার অনুমান হচ্ছে কিছু লোন বা ফান্ডিং কিছু জাহিরি হবে, কিছু বাতনি হবে আমার ধারণা। এখন যে পরাশক্তিগুলো আমাদের দেশের ব্যাপারে অ্যাক্টিভ,
সেই ক্ষেত্রে বোধহয় চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, হয়তো সব কিছু জানানো যাবে না। এই জন্য বলা হয়েছে কৌশলগত সহযোগিতা বাড়ানো হবে। এবং কৌশলগত মানেই হচ্ছে যখন প্রয়োজন সিচুয়েশন বোঝা কোনটা কখন রিলিজ করবে। হ্যাঁ, ধরেন তিস্তা ব্যারেজ করে দিল, তিস্তা ভারত তো নাকচ হয়ে যাবে। হয়তো এমনভাবে করলো, ব্যারেজটা করলো যেখানে, যেমন পদ্মা ব্যারেজ করতে গিয়ে বাংলাদেশ ঘোষণা করছে না যে আমাদের নিজস্ব অর্থায়ন করব। অনেকের কাছে বিশ্বাস হয় না, এত টাকা পাবে কোথায়। এখন তো আলোচনা হচ্ছে তিস্তা ব্যারেজেও দিবে, আপনার পদ্মা ব্যারেজেও টাকা দিবে, আবার ওয়াই টাইপের ব্রিজ হবে, সেটাও তো একটা মেগা প্রজেক্ট, এগুলোতে করবে। তারপরে ধরেন আমাদের এখানে ধরেন আরও এক্সপ্রেসওয়ে, রেল লাইন, এগুলো সব চিন্তা করা হচ্ছে। ঢাকা শহরে তো অচল অবস্থা হয়ে গেছে, এখানেও তো ইয়ে হয়। ধরেন ইতিমধ্যে এআই চালু করছে সিগন্যালগুলোতে। তো সুতরাং চীনে বহুমাত্রিক সাহায্য করতে পারে, এবং তারা সাহায্য এমনভাবে করতে পারে যে আপনি টেরও পাবেন না, সাহায্য পাবেন, টের পাবেন সাহায্য। যেখানে তারা চালাক, যেটা এক্সপোজ করার দরকার করে দিবে, যেটা করবে না। সেই জন্য আন্ডারস্ট্যান্ডিংটা দরকার। ধরেন এতগুলো চুক্তি করবে, সেটা তো এখনো জানতে পারছেন না। চুক্তি তো বলছে, আমাদের পত্রিকাও জানতে পারতেছেন না, বাইরের পত্রিকাও জানতে পারতেছে, কারণ এটা খোলসা করা হচ্ছে না। তো এই জন্য আমি বলি, যে কোনো ফর্মেই আসুক, চীনের বিনিয়োগ এটা সারা বিশ্বেই করে, এবং আমেরিকাও তো চীনের সাথে বাণিজ্য বৈষম্য আছে সারা পৃথিবীতেই। একমাত্র চীনের এখন উদ্বৃত্ত টাকা আছে, তারা কোনো লোন নাই। আপনার প্রায় 29 ট্রিলিয়ন ডলার আমেরিকা লোন আছে তাদের। যত দেশ, জাপানও লোন আছে, সব দেশের লোন আছে, মালয়েশিয়া আছে, ভারত আছে। কিন্তু আমেরিকা, চীন কিন্তু মানুষকে টাকায়, উদ্বৃত্ত টাকা এত তারা হেল্প করতে চায়, দিতে চায়, কারণ তাদের টাকা পড়ে আছে, বসে আছে, এরকম। এবং সোলার, আমাদের ধরেন এই যে বিদ্যুতে, জ্বালানিতে এত ক্রাইসিস, সেক্ষেত্রে বাংলাদেশ কোন দিকে অগ্রাধিকার দিবে? সরাসরি বিনিয়োগকে বেশি আগ্রহী করবে চীনকে, নাকি না কোনো ক্ষেত্রে বিনিয়োগ, কোনো ক্ষেত্রে লোন? ধরেন আমি যেটা শুনেছি, যেটা এখনো তো পরিষ্কার হয় নাই, আমি শুনেছি অর্থনৈতিক সংস্কার ক্ষেত্রে, অর্থাৎ ব্যাংক ট্যাঙ্ক এইসব ক্ষেত্রে একটা লোনই আসবে। আর যেসব প্রজেক্ট হচ্ছে ব্যারেজ ট্যারেজ, এগুলোর ক্ষেত্রে সরাসরি হয়তো তারা সিচুয়েশন চুক্তি করার পরে তো রিয়াকশনটা বোঝা যাবে। যদি রিয়াকশনটা তেমনটা না হয়, হয়তো তারা সরাসরি এক্সপার্ট এসে করে দিল, অথবা ভায়া করে দিল। এখন তো এআই এর যুগ, ইন্টারনেটের যুগ, গুগলের যুগ, বসে থেকেও হেল্প করতে পারে, করে দিতে পারে। চীনের জন্য এটা কোনো সমস্যা না। তারপর ধরেন সবচেয়ে বড় কথা হলো সোলার। আমাদের দেশে দেখেন, খেয়াল করে দেখেন, আমি প্রায় মাস দেড়েক আগে লন্ডনে ছিলাম। 600 বছরের পুরানো শহর, দোতলার উপরে শহর নাই, রাস্তাঘাটে কোনো কিছু নাই, সব অটোমেশনে চলছে, সব অটো। হ্যাঁ, তো আমাদের দেশে এআই ফিট করছে। বলেন তো, এই ব্যাটারি চালিত রিক্সা ফিক্সা গাড়ির যে জ্যাম, একটা দেশে আইডিয়াল রাজধানীতে তো অন্তত 25 ভাগ খালি জায়গা লাগে, আমাদের আছে 7 ভাগ। তার আবার ফুটপাথ দখল করে রয়েছে 3 ভাগ, বা সব মিলে তো রাস্তাই নাই। তো আপনার এআই তো অকার্যকর হবে। আসলে কথা আসলো যে নিরসন, কিন্তু না, আমাদের দেশে যে অবস্থা হয়ে গেছে, দুর্নীতি, আমরা দুর্নীতি 3 জন করতে পারি না বলে, সুযোগ পাই না বলে, মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে জাতি গঠন করতে পারি নাই। সুতরাং আমি তো মনে হয় এই সোসাইটি ক্যাশলেস সোসাইটি করতে হবে, কোনো টাকা পয়সা বিনিময় হবে না, এরকম একটা জায়গায় নিতে হবে, নাইলে এই দুর্নীতি কমানো কঠিন। এবং আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিল, ওই সোসাইটির আলোকে এই ধরেন এই সিগন্যালগুলোতে ফেট করে, আমরা তো জানি না। এখন এই যে আমি তো গাড়িতে আসলাম, আসার সময় দেখতে গাড়ি সতর্ক, সিগন্যাল গ্রিন না হলে আসতেছে না, সে ডরাইতেছে। পত্রিকার, টেলিভিশনের গাড়ি তাও কিন্তু সিগন্যাল ব্রেক করতেছে না, অটো সাইন ফাইন হয়ে যাবে। তো এই জন্যে এইভাবে আপনার সারা দেশে সব কিছু ক্যাশলেস সোসাইটি করে দিতে হবে, এবং এটা আমার ধারণা তারেক রহমান ধীরে ধীরে যাবে। কিন্তু এখন যে ধকলটা আছে, এখন যে সমস্যাটা আছে, রিয়েলি ওই যে সজীব ভুঁইয়া বলছে না, সজীব ভুঁইয়া, ওই যে এনসিপির সজীব ভুঁইয়া, আসিফ ভুঁইয়া, সে বলছে ডিপ স্টেট তাদেরকে 29 সাল পর্যন্ত থেকে থাকতে বলেছে, ইলেকশনের আগে, পরে, এবং এখনও ডিপ স্টেট সক্রিয়, যার ফলে আমরা পরাশক্তির কবলে পড়ে আছি। এখন আমাদেরকে এই রাস্তা ভেদ করে বেরোতেই হবে। আমি মনে করি এখন
আমি মনে করি ভারতের সাথে যে টানাপোড়েন চলছে তাতে করে এই মুহূর্তে আপনার মালয়েশিয়া, চীন এদের সাহায্য আমাকে নিতে হবে। আমি রোহিঙ্গা সংকটের বিষয়টি বারবার বলছিলেন। এই রোহিঙ্গা সংকট নিরসনে চীনের মধ্যস্থতা, চীনের ভূমিকা নিয়ে দীর্ঘদিনের একটি আলোচনা আছে। এই সফরে কি বাংলাদেশ চীনের উপর সেভাবে চাপ প্রয়োগ করতে পারবে কিনা এই রোহিঙ্গা সফর নিয়ে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক শুনেছি এটার একটা কামব্যাক আসবে, ফিডব্যাক আসবে, কিন্তু তেমন কিছু আমরা পাইনি। এবারে কি কোনো ইঙ্গিত পাচ্ছি? চীনের উপরে ঠিক চাপ নয়, চীনকে অনুরোধ করা যেতে পারে যে দেখুন, এই অঞ্চলের আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সমৃদ্ধি এবং রাজনৈতিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, মায়ানমার হচ্ছে একটা সংযোগ স্থল বাংলাদেশের সঙ্গে। আমরা যদি থাইল্যান্ড পর্যন্ত ধরি, তাদের একটা সংযোগ জায়গা। মায়ানমার হচ্ছে প্রাকৃতিক সম্পদের একটা পরিপূর্ণ একটা জায়গা, কিন্তু আঞ্চলিক সংঘাতে বিদীর্ণ। 13টা নানা ধরনের ফ্র্যাকশন তাদের নিজেদের মধ্যে সংঘাত করছে সবসময়, এবং গণতান্ত্রিক যে মূল্যবোধটা গড়ে উঠছিল মায়ানমারে সেটাও ক্রাশ করে দিয়েছে। তো এই জায়গায় আমরা মনে করি যে আজকে একটা গণতান্ত্রিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে মায়ানমারের সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো রাখতে পারে চীন, এবং সেটা বাংলাদেশের জন্য ভালো হতে পারে। আর এর আগে আপনি আজিজ ভাইকে একটা প্রশ্ন করেছিলেন যে বিনিয়োগ এবং ঋণ কোনটা গুরুত্বপূর্ণ। চীনের ঋণ কিন্তু ডেঞ্জারাস। চীনের কাছ থেকে ঋণ নিয়ে কিন্তু শ্রীলঙ্কার 12টা বেজে গিয়েছিল। আমরা এই জন্য চীনের ঋণের ব্যাপারে খেয়াল রাখবো। চীন কখনো উচ্চ কণ্ঠে কথা বলে না, ওরা মুচকি হাসে, সেই হাসির মধ্যে কি থাকে ঠিক বোঝা যায় না, কিন্তু ঋণের ফাঁদে একবার জড়িয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা মুশকিল। ফলে চীনের সঙ্গেও আমাদের এই জায়গায় সতর্ক থাকতে হবে। যদি আমরা প্রকৌশলগত সহযোগিতা পাই, আমাদের যদি বিনিয়োগের জায়গাটা থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে একটা টাকারও ব্যাপার আছে, সব মিলিয়ে একটা হাইব্রিড মেথডটা থাকলেই ভালো হয়। মানে বাংলাদেশের স্বার্থটাকে বিবেচনায় রাখতে হবে। কখনো যেন IMF এর ঋণের ফাঁদে জড়িয়ে পড়লে সেখান থেকে যেমন বেরিয়ে আসা যায় না, চীনের ঋণের ফাঁদে জড়িয়ে পড়ে আফ্রিকার দেশগুলোর কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা। ফলে সেটাও একটু দেখতে হবে। তো ফলে আমরা চীনের কাছ থেকে কি নিতে পারি, চীনের কাছে কি আমরা সহযোগিতা পেতে পারি, সেগুলো আমাদের খুব ভালো একটা হোম ওয়ার্ক করা দরকার। কিন্তু সবার আগে যেটা দরকার, যে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষায় আমাদের এই উত্তেজনাকর পরিস্থিতিটা পরিহার করে সমঝোতামূলক পরিস্থিতিটার দিকে নিয়ে যাওয়া দরকার। কারণ আমাদের দেশ প্রায় ধরুন 18 কোটি মানুষ, তার মধ্যে 4.5 কোটির মতো হচ্ছে আমাদের এই তরুণ যুবশক্তি। এদের ভবিষ্যৎটি কী? একটা বিশৃঙ্খলার মধ্যে এই দেশটা থাকলে হয়তো দেশের অভ্যন্তরে রাজনীতিতে উত্তেজনা থাকবে, কিন্তু অর্থনীতি তো বিপর্যস্ত হয়ে পড়বে। আমাদের কাঁচামরিচটা পর্যন্ত আমদানি করতে হয়। কেন হয়? আমাদের পেঁয়াজ আমদানি করতে হয়, চাল আমদানি করতে হয়, অথচ আমাদের সেই জায়গায় আমাদের সক্ষমতা কি আছে? সক্ষমতাটা পরিপূর্ণ কাজে লাগাতে পারছি না কেন? এগুলো একটু বিবেচনার বিষয়। আর আপনি যে বিষয়টা বলেছেন জ্বালানির দিকটা, আমাদের মতন দেশে তারা কিন্তু আমদানি করে জ্বালানি দিয়ে আমাদের উৎপাদন রক্ষা করাটা খুবই মুশকিল। সেই দিক থেকে আমরা যদি খেয়াল করি যে সৌরশক্তি ব্যবহারের দিক থেকে আমরা পৃথিবীতে অত্যন্ত এগিয়ে থাকা দেশগুলোর অন্যতম। আমাদের এখানে এখন যেমন আমাদের দিনের দৈর্ঘ্য প্রায় 13 ঘন্টা, এবং তাপমাত্রা কত তীব্র। বর্ষাকালে সামান্য একটু সময় বাদ দিলে বাকি সারা বছরই কিন্তু আমাদের ডে লাইট ইন্টেন্সিটিটা ভালো, ডে লেন্থটাও ভালো। ফলে চীন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি সৌর প্যানেল তৈরি করার দেশ। চীন প্রায় 1 টেরাবাইট, মানে ধরুন 1 লক্ষ মেগাওয়াট, 1 টেরাওয়াট মানে 1 লক্ষ মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের তো চাহিদাই 14,000-এর মতো, 14-15,000। তো ফলে আমরা চীনের কাছ থেকে এই সহযোগিতাটা পেতে পারি। আর একটা জিনিস খুব সহযোগিতা, চীন কিন্তু ছোট ছোট জিনিস থেকে বড় হয়েছে। বাংলাদেশে এখন আমরা গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বলছি না, তো গরু উৎপাদন মানে তো গোবরটা উৎপাদন হয়। তাহলে আমাদের কেন জৈব গ্যাস প্রকল্পটা মার খেয়ে গেল? তাহলে ছোট ছোট যদি গৃহস্থালী জৈব গ্যাস প্রকল্পটাও থাকে, তাহলে এটাও তো গৃহস্থালী পর্যায়ে আমাদের জ্বালানি, আমাদের সার, দুটার ক্ষেত্রে চাহিদা মেটাতে পারতো। ফলে চীনের ক্ষেত্রে একটা সময় চীন 52-53 সালের দিকে প্রতি বছর গড়ে 7 লক্ষ করে নতুন নতুন জৈব গ্যাস প্ল্যান্ট চালু করেছিল। একটা সময় এই যে পাওয়ার হাংরি কান্ট্রি, তো পাওয়ার ম্যানেজমেন্টটা কীভাবে করবে সেটা তারা করেছিল। আমাদের চীনের এগুলো একটু শেখা দরকার, দেখা দরকার। আর সবচেয়ে বড় কথা, পৃথিবীর প্রত্যেকটা দেশ তার নিজের মতো করে উন্নয়ন কৌশল তৈরি করেছে। জনগণের চাহিদা কি, উৎপাদন সক্ষমতা কি, ভৌগোলিক অবস্থাটা কি, আমাদের মানে কাঁচামালের সরবরাহটা কী রকম, এবং আমাদের টেকনোলজিক্যাল স্ট্যান্ডার্ডটা কী,
সব মিলিয়ে আমাদের একটা উন্নয়ন কৌশল হওয়া দরকার। সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সহযোগিতাটা নিতে পারি। সহযোগিতার নামে যেন নির্ভরশীলতা তৈরি না হয়, সেটাও আবার আমাদের একটু খেয়াল রাখা দরকার। আমি একটি জ্বালানির কথা বলছিলেন, এটা নিয়ে যদি আমি আজিজ ভাইয়ের কাছে একটু আসি। জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক কানেক্টিভিটি বাড়াতে যেই বাংলাদেশ, চীন, মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় কথা ভাইও বললেন, এই সফরে কি এটা বাস্তব রূপ নেওয়া সম্ভব? দেখেন, এই মুহূর্তে এখনো কিন্তু ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ার পথে মনে হচ্ছে। কিন্তু আজকে যেটা শুনলাম যে আপনার ইসরায়েল কিন্তু বাগড়া দিয়ে ফেলছে, জটিলতা আছে। যতক্ষণ পর্যন্ত সুয়েজ ক্যানেলের সমস্যার সমাধান না হবে, জ্বালানির তেল আমাদের এখানে তো বাড়ছে, কিছু আরও বাড়বে। সুতরাং আমার মনে হয় এই জ্বালানি তেল কোনো দেশ থেকে আমদানি করা, এই প্রসেসে না গিয়ে আপনার সোলার এনার্জি এবং নবায়নযুক্ত এনার্জি এটার দিকে যাওয়া উচিত। এবং সেটা চীন আমাদেরকে অল্প খরচে এই সোলার প্যানেল সাপ্লাই দিতে পারে, যেটা মালয়েশিয়ার নিচে। আমাদের তো যেটা রতন ভাইয়া বললো, আমাদের দেশে তো ওয়েদার যে অবস্থা, সব 24 আওয়ার্স সোলার প্যানেল কাজ করবে। হ্যাঁ, যেমন আমি বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ের নর্মাল যেগুলো ব্যবহার হয় সব সোলার প্যানেল। এখন বাংলাদেশেও তো বাধ্য করে দিতে পারে, যদি সোলার প্যানেল অল্প খরচে আনতে পারে চীন থেকে, ও সব বিল্ডিংয়ে সোলার প্যানেল লাগে গেল, সব বিল্ডিংয়ে। এছাড়া ধরেন সমুদ্রে, আমাদের সমুদ্র আছে, বিভিন্ন জায়গায় খালি জায়গা আছে, সেখানে সোলার প্যানেল দিয়ে আমাদের যেটুকু দরকার সেই জ্বালানি তো সোলার প্যানেল থেকেই আনা দরকার। রবারযুক্ত তো আছেই আমাদের দেশে, এখন খামার টামার তৈরি হয়ে গেছে, এগুলো আমরা কেয়ার করছি না। তবে রতন ভাই একটা জিনিস বলছে, এটা আমার মনে ছিল না, চীনের লোন নেওয়া কিন্তু আসলে রিস্কি। যে দেশে লোন নিচ্ছে সে বিপদে, সেটা আমি বারবার জিজ্ঞেস করছিলাম। এটাই তো আমার কথা হচ্ছে। তবে বিনিয়োগের জন্য তো আমাদের লোন লাগবে, সেটা হচ্ছে তো সহনশীল আকারে নেয়। ইঞ্জিনিয়ারিং লোন, যে প্রকৌশলী লোন, এগুলো যদি নেয়, যেমন ধরেন পদ্মা ব্রিজ হয়েছে, ধরেন মেট্রো রেল হয়েছে, ধরেন এক্সপ্রেসওয়ে হয়েছে, এগুলো কিন্তু লোনেই হয়েছে। এগুলো তো হয় না লোনে। আগে যেমন লোন আনা হয়েছে, চুরিটা বেশি হয়েছে। হ্যাঁ, এই জন্য চুরিটা যাতে না হয়, তাহলেও কিন্তু আমরা হয়তো সামাল দিতে পারবো। কিন্তু আমাদের আয়ের উৎস বাড়াতে হবে। ধরেন এখন যে বাজেট হলো, বাজেটে নিত্যপণ্য প্রায় 60টাতে কর রেয়াত করে দিছে, যার ফলে এবারে দেখেন সব বাজেটের সময় পরপরই বাজার দর বেড়ে যায় নিত্যপণ্যের। এবারে কিন্তু খুব একটা বাড়ে নেই, 2-4টা পণ্য ছাড়া বাড়ে নেই। কিন্তু ব্যবসায়ীদের চরিত্র আবার ভিন্ন, বাড়ায় দেয়। কিন্তু বাজেটটা তো সাধারণ জনগণ বলছে যে সহনশীল না। না, সহনশীল না। বাজার দর এখন যদি বলেন যে মার্কেটের যে অবস্থা আগে ছিল, যেটা বেড়ে যায় বাংলাদেশে আর কমে না, যেটা বেড়ে গেছে তো বেড়ে গেছে। বাজারের অর্থাৎ বাজেট ঘোষণার পরে সব সময় জাম্প দেয় বাজার, সেটা তো দেয়নি, সেটা তো দেয়নি। এই জন্য আমি বলছি নিত্যপণ্য ধরেন এখন চীন আগে তো ওয়ান টাইম গাড়ি দিত, এখন তো সব ইলেকট্রিক গাড়ি সাপ্লাই দিতেছে। সরকার তো এখন ইলেকট্রিক গাড়িতে আপনার ট্যাক্স দাম টাম সব কমায় দিছে, যাতে ইলেকট্রিক গাড়ি আসে, ওখানে যাতে তেল কম লাগে। হ্যাঁ, তারপরে ধরেন আপনার এই যে চোখের রিং পরা, হার্টের রিং পরা, এগুলোর দাম কমায় দিছে। ধরেন টেলিফোনের, অ্যান্ড্রয়েড ফোনের আপনার সিম লাগাবেন, অর্থাৎ বোঝা যাচ্ছে টেকনোলজিক্যালি জাতিকে কিন্তু রেডি করা। কিন্তু মূল জায়গায় আমার বক্তব্য হচ্ছে, আমরা তো জাতি গঠন করতে পারিনি। 10-12 প্রকারের শিক্ষা ব্যবস্থা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। হ্যাঁ, এবং যার ফলে এই কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। 12 প্রকার স্থির চিন্তা করে, যার ফলে এই জাতি ধরেন লেনিন, মাও সেতুং, তারাও তো বিপ্লব করেছে, সমাজতান্ত্রিক বিপ্লব। তারপরে প্রথমেই করছে কালচারাল বিপ্লব, সেটাতে 2 যুগ লেগে গেছে, হ্যাঁ, কারো কারো বেশিও লাগছে। তো সুতরাং আমাদের তো দেশ স্বাধীন হয়েছে, আমরা একটা মুক্তিযুদ্ধ করলাম, এটা তো বিপ্লবের চেয়ে কম না। কিন্তু দেখা গেল যে আমরা জাতি গঠন, কোনো রাজনৈতিক দল জাতি গঠনের চেষ্টা করে নেই। যার ফলে এখনো দেখেন, আমি যেটা বারবার বলি, ক্রিকেট খেলা বাংলাদেশ পাকিস্তান দেন, বাংলাদেশি লোক পাকিস্তানের সাপোর্টার পাবেন। আবার ভারতের সাথে দেন, বাংলাদেশি লোক ভারতের সাপোর্টার পাবেন। এরকম অভাগা জাতি তো 55 বছরের পরেও এই অভাগা জাতি থাকবে কেন? এই জন্য বলছি যে জাতি গঠনের নজর দিতে হবে। এবং এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করতে হবে। হ্যাঁ, সব শিক্ষাই থাকবে, একটা দেশে যত দরকার পড়ে সেটুক থাকবে। কিন্তু এখন ধরেন, যদি আমি লিখেছিও এর ব্যাপারে, এখন ধরেন কওমি মাদ্রাসা আছে প্রায় 20,000, আলিয়া মাদ্রাসা আছে প্রায় 10,000-এর মতো, আর পাবলিক ইউনিভার্সিটি আছে 56টা। হ্যাঁ,
প্রাইভেট ইউনিভার্সিটি আছে 100-র উপরে। তো এগুলো তো, তারপরে ধরেন জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ওপেন ইউনিভার্সিটি আছে, এগুলো তো সার্টিফিকেট বিতরণ করতেছে। আপনি তো শিক্ষক, আপনি তো বোঝেন, সার্টিফিকেটে তো কাজ হবে না। হ্যাঁ, আমার গ্রামের ছেলে একজন কয় সে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, ডিগ্রি পাশ করছে, কয় আমাকে বিদেশি অর্গানাইজেশনের একটা চাকরি, প্রতিষ্ঠানে চাকরি দেন। যে তুই কই পড়ছিস? কয় অমুক কলেজে। হ্যাঁ, কয় তো তোর ওটা ফেলাই দিবে, তুই বাংলাদেশের চাকরি খোঁজ, তদবির করবো। কিন্তু সে বোঝে না, হ্যাঁ আপনার বাঁচতে ছেলে মেয়ে কাজ চাকরি করে, আমি পারবো না। ওদের তো বায়োডাটারও ওদের শিক্ষার কারণে চাকরি পায়। এটা তো আমরা চাকরি কারো তদবির করি না। তো আমার ফ্যামিলিতে কোনো তদবির নাই, কেউ তদবির, সব ব্রেনি, সব যার যার মতো চাকরি করে খায়। তো এই জন্য আমরা শিক্ষা, আপনি দেখেন ইউনুস 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষা কমিশন করে নাই। অথচ এখন বলে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, যেখানে শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। এখন রোবট অপারেশন করবে, তার পিছনের লোকটা দরকার। রোবট গার্মেন্টসে, আমাদের দেশেই তো গার্মেন্টসে রোবট লেগে গেছে, শ্রমিক নাই, 2টা গার্মেন্টসে তো শ্রমিক নাই, সব রোবটে কাজ করতেছে। শিক্ষা বিশ্ববিদ্যালয় নিয়ে যেহেতু প্রসঙ্গ আসলো, আমি একটু প্রসঙ্গে আসি। একটি জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের হুমকি কোট আনকোট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এটা 22 তারিখে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত আসে। তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা জুলাই অভ্যুত্থানে হয়তো অ্যান্টি মুভমেন্টে ছিলেন। এই যে যাদের কাজ শিক্ষাদান, পাঠদান বা শুধুমাত্র একটি শ্রেণীকক্ষে থাকার কথা, রাজনৈতিক ব্যাপারটা একেবারেই তাদের ব্যক্তি স্বাধীনতা, এখানে একটি বড় সিদ্ধান্ত যে সাময়িকভাবে বরখাস্ত করা হলো পাঠদান কর্মসূচি থেকে, এটাকে কিভাবে দেখছেন? আমি যদি জনাব রতনের কাছে আগে আসি। তার আগে দেখতে হবে যে বিশ্ববিদ্যালয় কি ধরনের সংগঠন, মানে প্রতিষ্ঠান। একসময় বলা হতো বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ছাত্ররা তারা ক্লাসে যা শেখে তার চেয়ে বেশি শেখে করিডোরে। আইনস্টাইন একসময় বলেছিলেন যে আপনারা ক্লাসে যা শিখবেন ভুলে যাওয়ার পরে যেটা থাকে সেটাই হচ্ছে আপনার শিক্ষা। বিশ্ববিদ্যালয় শেখায় এটিকেট, বিশ্ববিদ্যালয় শেখায় নর্মস, বিশ্ববিদ্যালয় শেখায় কীভাবে একটা জিনিস শিখতে হবে। বিশ্ববিদ্যালয় শেখায় যে জ্ঞান শুধু চর্চা করার বিষয় নয়, জ্ঞান সৃষ্টি করারও ব্যাপার। জ্ঞান বিতরণ করার জন্য বিশ্ববিদ্যালয় নয়, বিতরণ এটা মুদি দোকান নয় যে শুধু জ্ঞান বিতরণ করবেন, জ্ঞান সৃষ্টিও করবেন, তার মানে গবেষণাও থাকবে সেখানে। যেখান থেকে তো একটা কথা এসেছিল যে অটোনমি, মানে রিলেটিভ অটোনমিটা মানে ইনস্টিটিউশনগুলোতে খুব দরকার। তো অটোনমি কিভাবে তার ম্যানিফেস্টেশন হবে? শিক্ষক ক্লাসে যেমন একটা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক যদি পড়ান, তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছেন, ভাষাবিজ্ঞান যিনি পড়াচ্ছেন তিনি ভাষাবিজ্ঞান পড়াচ্ছেন, যিনি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়াচ্ছেন, তারা শুধু এগুলোই পড়াবেন? তারা দেখাবেন না যে 2 আর 2 যে 4 হয় তোমরা শিখছো, তাহলে তোমরা কি এটাও শিখবে না দেশের সম্পদ বিদেশে পাচার হয়ে গেলে দেশে কীভাবে ঘাটতি হয়? ফলে বিশ্ববিদ্যালয়কে এইরকম বিশ্ববিদ্যালয় মানে উন্নীত করতে গেলে একাডেমিক ফ্রিডম যেমন লাগবে, সেই রকম শিক্ষকদেরও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট টেম্পারামেন্ট লাগবে। শিক্ষকরা দলদাস হয়ে যাওয়া সেটাও যেমন ঠিক নয়, ঠিক তেমনি শিক্ষকদের কোনো একটা রাজনৈতিক চিন্তার কারণে তাকে হয়রানি করা সেটাও তো ঠিক নয়। আচ্ছা, আমরা যদি বলি আমাদের স্বাধীনতার পূর্বে আমাদের শিক্ষকরা কি শেখাতেন, সেই দিন স্বাধীনতার পূর্বে শিক্ষকরা যদি আমাদের মধ্যে জাতীয়তাবোধটা মানে তৈরি না করতেন, তাহলে মুক্তিযুদ্ধটা গড়ে উঠতে কেমন করে? আবার আমরা যখন আমাদের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আমাদের যৌবনটা কেটেছে, তখন কি আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে এরকম শিক্ষক পাইনি যারা আমাদেরকে বলেননি যে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তোমাদের সংগ্রামটা করা দরকার? তো সেই রকম শিক্ষকদের এই রিলেটিভ অটোনমিটা দেওয়া দরকার। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটালেন, এখন এরপরে যদি আর একটা কেউ আসে ক্ষমতায়, এসে তারা যদি আবার তাদের পছন্দ হতো না এইরকম শিক্ষকদেরকে বাদ দিতে থাকেন, তাহলে শিক্ষকরা কি পিছনে কে আছে সেটা দেখিয়ে পড়াবেন? শিক্ষক তো সামনের দিকে আমাদেরকে দেখতে শেখাবেন, তিনি কি সবসময় পিছন দিকে তাকিয়ে পড়াবেন যে আমার পিছনে কে বন্দুক নিয়ে আছে, কে লাঠি নিয়ে আছে, কে কোনো ধরনের হুমকি নিয়ে আছে? তাহলে শিক্ষক যদি মর্যাদা সম্পন্ন না হন, শিক্ষক যা শেখাবেন ছাত্ররা সেটা যে অনুকরণ করবে তা না, অনুকরণ করা ছাত্রের কাজ নয়। ছাত্রদের মধ্যে একটা দৃষ্টিভঙ্গি তৈরি করা হচ্ছে শিক্ষকের কাজ। তা আমরা যেটা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের সিনেট, তিনি একটা অটোনমাস বডি, তারা কি সিদ্ধান্ত নিয়েছেন তাদের ব্যাপার। কিন্তু আমাদের যেটা মনে হয়, একদিন আমরা যারা ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করেছি, আমরা অন্তত এইটুকুও দেখতে চাই ক্যাম্পাসে যে ভিন্ন মতটাও ক্যাম্পাসে থাকুক, ভিন্ন মতের সঙ্গে একটা বিরোধ হোক, এই বিরোধটারও একটা গণতান্ত্রিক চর্চা হোক। কারণ বিশ্ববিদ্যালয় যদি একটা ভিন্ন মতের চর্চা করতে না পারে,
ভিন্ন মতের চর্চার কোথায় শিখবে বলেন? আমাদের ভিন্ন মতের চর্চা পার্লামেন্টে নাই, ভিন্ন মতের চর্চা আমাদের স্কুলে নাই, আমাদের মাদ্রাসায় নাই। একমাত্র টিম টিম করে জ্বলছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেটাও যদি সেখানে চর্চাটা না থাকে, তাহলে ভিন্ন মতের চর্চা শিখবো কোত্থেকে? আমরা ডেমোক্রেসি উইথ ডাইভার্সিটি, তা ডাইভার্সিটি নাই, তা ডেমোক্রেসি তো শেষ মতো অটোক্রেসিতে রূপান্তরিত হয়ে যাবে। তো ফলে সবচেয়ে ভালো কাজটাও যদি নিয়ন্ত্রিত হয়ে যায়, যেমন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, দুধ খাওয়া খুব ভালো, কিন্তু বাচ্চাকে যদি ঠেসে দুধ খাওয়ানোর চেষ্টা করে, বাচ্চাও কিন্তু মুখ ফিরিয়ে নেয়। তার মানে ভালো জিনিস হলেও ঠেসে ধরে সেটা করা ঠিক নয়। এই দিকটা আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়ই খেয়াল করবেন। আর সাথে সাথে এটাও দেখবো যে গোটা দুনিয়াতে যারা সেরা সেরা শিক্ষক বলে পরিচিত, তারা প্রত্যেকে কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে নানা রকম ইয়ে ছিলেন। কারণ আমেরিকা তো নোয়াম চমস্কিকে সবাই ফলো করে, তাই আমেরিকান গভর্নমেন্টের সমালোচনা তিনি করছেন না? করছেন তো। কিংবা আমরা যদি প্রফেসর উলফ তার কথা যদি বলি, রেগুলার তিনি প্রতি সপ্তাহে সপ্তাহে তিনি এটা বলছেন এবং তিনি তার মতো করে তার মত দিয়ে যাচ্ছেন। এমনকি ইয়ানিস ভ্যারোফাকিস, যিনি একসময় আপনার গ্রিসের অর্থমন্ত্রী ছিলেন, তার পদত্যাগ করলেন, কিন্তু রেগুলার বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে ক্লাস নিচ্ছেন এবং তিনি তার দারুণ তার এক্সপ্লানেশনটা তিনি দিচ্ছেন। এরকম আমরা গোটা দুনিয়াতে নাম করা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখছি। কিন্তু সাথে সাথে এটাও দেখছি যে গাজায় ইসরায়েলি হামলার বিরোধিতা করবার জন্য আমেরিকাতে 50টা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন তাঁবু খাটিয়ে প্রতিরোধ করেছিল, সেখানে শিক্ষকরা এসে হাজির হয়েছিলেন। বাংলাদেশেও এটা হয়েছে, জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি। ফলে এগুলো হতেই পারে, আমরা বলছি এগুলো হওয়া উচিত, কিন্তু সেক্ষেত্রে অন্তত এইরকম যেন না হয় নিপীড়নের খড়গের নিচে গণতন্ত্রের চর্চা হবে না। আমি 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 আজিজ সাহেবের কাছে যদি আসি, যেমন ভাই বলছিলেন যে ভিন্ন মতের চর্চা, আমরা বিগত সময়েও দেখেছি যে শিক্ষকদের মধ্যে চাকরিচ্যুত হওয়ার একটি টেন্ডেন্সি ছিল। দেখা গেছে বিগত 17 বছরে যারা অ্যান্টি গভর্নমেন্ট ছিল তাদেরও এমন অনেককে চাকরিচ্যুত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজিরও আছে এমন। এবারও সাময়িক বরখাস্ত করা হলো, তাহলে ভিন্ন মতের চর্চা কি আসলে কখনোই হবে না? না, দেখেন, আমার কথা হলো সকল প্রফেশনাল যারা আছে এরা অবশ্যই কোনো না কোনো রাজনৈতিক বা কোনো দর্শনে বিশ্বাসী হবে, কিন্তু এক্সপোজ হওয়া উচিত না। আমি তো 4-5টা ভিসি পেয়েছি, আমি তো কাউকে, তারা বুঝতে পারছি কোন ফিলোসফি বিশ্বাস করে, কিন্তু তারা তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনীতি নিয়ে আসে নাই। কিন্তু আমরা দেখলাম যে ধরেন শেখ হাসিনার আমলে 3rd ক্লাস তারাও সব চাকরি পেয়ে গেছে, দেওয়া হয়েছে এগুলা। এখন আমরা দেখতে পাচ্ছি যে পলিটিক্যালি অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে। হ্যাঁ, তো সুতরাং এগুলো না, আমার কথা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে পেশাজীবী, ধরেন এখন যেটা বলছেন যে ধরেন জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল, থাকতেই পারে, এটা একটা অভ্যুত্থান হয়েছে, কেউ পক্ষে থাকবে কেউ বিপক্ষে থাকবে, তার জন্য কি সে তার পেশায় চাকরি যাবে? তা তো যাওয়া উচিত না। আমার কথা হচ্ছে সেই জুলাই আন্দোলনের পক্ষে ছিল, ধর আমি 5 তারিখ পর্যন্ত টকশো করে জুলাই আন্দোলনের পক্ষে বলেছি, তার জন্য কি আমি এখন বেনিফিট চাইবো? না, বেনিফিট চাইবো না। আবার যিনি বিরোধিতা করছে তিনি পানিশমেন্ট চাইবেন, পাবেন, তা তো হওয়া উচিত না। এটা মত প্রকাশের একটা অংশ। সুতরাং কারো চাকরি খেয়ে যদি তিনি মেধাসম্পন্ন হন, প্রকৃত শিক্ষক হন, তাকে চাকরি দেওয়ার সময় ভাবেন। চাকরি পাওয়ার পরে একটা লোক ক্রিয়েটিভ প্রফেশনালরা কিন্তু সবটাই কিন্তু ক্রিয়েটিভ। হ্যাঁ, তাদের যেমন অসৎ হওয়া উচিত না। 18 কোটি লোকের দেশ, সেখানে অনেক মানুষ বেকার আছে, সেখানে চাকরি পাইছি, অল্প বেতন পাই, এটাতেই সন্তুষ্ট থাকা উচিত। যেমন ওটাও করা উচিত না, তেমনি পলিটিক্সের আপনি ওই চাকরির পেশার ভর করে আপনি অ্যাক্টিভ পলিটিক্স করবেন, তা হওয়া উচিত না। অ্যাক্টিভ পলিটিক্স করলে রাজনৈতিক দলে জয়েন করেন, সমস্যা তো নাই। কারণ সুপ্রিম কোর্টের নির্বাচন হলো, আপনি হলো না তো। তাহলে যারা পেশাজীবী তাদের কি কোনো রাজনৈতিক মত থাকতে পারে? হ্যাঁ, মত থাকতে পারে, কিন্তু আপনি যখন শিক্ষক হবেন, ছাত্র পড়ানোর সময় আপনি বলবেন বামপন্থী বা ডানপন্থী বা জামাত বা বিএনপির উপরে ক্লাসে কোচ দিতে শুরু করলেন, তা তো হওয়া উচিত না। আপনি আপনার প্রফেশনের জায়গায় স্থির থাকবেন। এই জায়গাটা একটু বলি, যেমন আমার ছাত্র সবাই ছাত্র, আমি নাম্বার দেওয়ার সময় যেন এই ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করি। শিক্ষকের কাছে আমরা এইটুকু চাই, তিনি তার একাডেমিক প্রফিসিয়েন্সিটা তিনি এক্সপ্রেস করবেন ছাত্রদের সামনে, কিন্তু কখনো যেন রাজনৈতিক চিন্তার কারণে কেউ ডিপ্রাইভ না হয়, কেউ যেন এক্সট্রা বেনিফিট না পায়, এই জায়গাটা তিনি দেখবেন।
মানে তার মতাদর্শ যাই হোক না কেন যেন সেটা না, মতাদর্শ একজন প্রফেশনাল তার মতাদর্শ ডাইরেক্টলি ক্লাসে বা শিক্ষকদের কাছে বা প্রতিষ্ঠানের ভিতরে এক্সপ্রেস না করাই ভালো আমি মনে করি। আচ্ছা, ধরুন যদি একজন কেউ- ডাক্তার যদি হয়, ডাক্তার আমার আমার ভিন্ন মতের কেউ রোগী হিসেবে আসলেন, তাকে আমি ট্রিটমেন্ট করব না? ডেফিনেটলি করবো। করব। তখন তো আমি তো প্রফেশনাল হব তখন, যে আমি একজন ডাক্তার হিসেবে আমার দায়িত্ব তার চিকিৎসা করা, শিক্ষকের দায়িত্ব পাঠদান করা। এবং এই জায়গায় আমরা অনেক সময় খেয়াল করি যে শিক্ষকরাও ওই দলদাস হয়ে যান। দলদাস হয়ে গেলে তখন হয় কি, যে দলের পারপাস সার্ভ করার চাইতেও বেশি নিজের ক্যারিয়ারের কথাটা ভাবেন, এটা করতে গিয়ে ক্যারেক্টারটাকে নষ্ট করে ফেলেন। আমরা ক্যারিয়ার এবং ক্যারেক্টার এই দুটার একটা অদ্ভুত গোলমেলে অবস্থা দেখি। আমরা বলি যে ক্যারিয়ার গড়ে তোলো, ক্যারেক্টারকে বিসর্জন দিয়ে। যেন একজন শিক্ষক, আমি জানি তিনি ভিন্ন মতের, কিন্তু তারপরে আমি তাকে রেসপেক্ট করি, কারণ তিনি যখন আমাকে ক্লাসে বায়োকেমিস্ট্রি পড়িয়েছেন, তার কাছ থেকে আমি শিখেছি যে বায়োকেমিস্ট্রিটা কী। তখন কিন্তু আমি অন্য দল করি বলে তিনি আমাকে ভাইবা বোর্ডে ফেল করিয়ে দিলেন, এইরকম আচরণ তার কাছে দেখি নাই। এইটাই না আমরা বলবো শিক্ষকের কাছ থেকে চাওয়া। না, আমাদের দেশে যেটা হয়, ধরেন সাউথ আফ্রিকাতে ম্যান্ডেলাকে তো 20 বছর আটকায় রাখছে দ্বীপের ভিতরে, তারপরে সে ডি ক্লার্ক তখন হোয়াইট, সে রাষ্ট্রনায়ক, তার সাথে রিকনসিলিয়েশন করছে না। অর্থাৎ যার যার দোষ স্বীকার করছে, করে জাতিকে ইউনিফাইড করছে। এখন সেই অবস্থা নাই, কিন্তু আমাদের হচ্ছে বাংলাদেশ মাটি সোনার ঘাটি, যে যেটা সমর্থন করে ওখান থেকে, যে অপরাধ করে সে স্বীকার করে না, আবার অপরাধ করে যুক্ত থাকে। এবং আমি বলবো যে অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের সময় তরুণদের ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ব্যবহার করে এই জেনারেশনটা ধ্বংস করে দিয়েছে, এবং যার ফলে এখন আবার শুরু হয়েছে জুলাই অভ্যুত্থানের পক্ষে বিপক্ষে। আমরা তাহলে আসলে কি- চাই যে অপরাধ স্বীকার করার যে সংস্কৃতি ছিল সেটা আবার ফিরে আসুক, সেটা রাজনৈতিক ব্যক্তিবর্গের হোক, সাধারণ মানুষের হোক, বিপক্ষ দলের হোক, সরকারি দলের হোক। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে ইতি টানছি। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো দিন সংলাপ প্রতিদিনের এই পর্দায়। যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।